আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো দেখো, আজকে আমরা কোষের গঠন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? এই চ্যাপ্টারটা তোমাদের বইয়ের অনেক বড় একটা চ্যাপ্টার এবং খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটা তো অবশ্যই স্কিপ করা যাবে না। তো আমি খুব শর্টেস্ট ওয়েতে তোমাদের হচ্ছে আসলে যে যে টপিকগুলো থেকে সিকিউ আসে সেই টপিকগুলো একটু বলে দেওয়ার ট্রাই করি। ঠিক আছে? প্রথমে দেখো, কোষের গঠনে প্রথমে আমাদের যেটা পড়তে হবে কোষ প্রাচীরের ভৌত গঠন। ঠিক আছে? তো আমি একটু চিত্রটা এঁকে দিই। কোষ প্রাচীরের ভৌত গঠনটা কীভাবে আঁকবা? প্রথমে দুইটা কোষ আঁকবা। ঠিক আছে? মনে করো আমি এই যে একটা কোষ আঁকলাম এবং আমি এই যে আরেকটা কোষ আঁকলাম। কোষ আঁকার পরে এদের মধ্যবর্তী একটা পর্দা থাকে। ঠিক আছে? এই যে আমি মধ্যবর্তী একটা পর্দা দিলাম। দেন আমি এই এটার মূলত ৩টা স্তর থাকে। প্রথমে হচ্ছে তোমার এই যে কোষ প্রাচীর জিনিসটা যে আছে, একদমই বাইরের সাইডে যেই ঝিল্লিটা থাকে আমাদের, তাকে আমি বলবো, মনে করো এই দুইটা একটা কোষ। তো কোষ প্রাচীরের মধ্যে যে ঝিল্লিটা থাকে তাকে আমরা বলবো কোষ ঝিল্লি। আর এর ভিতরে আমাদের মানে কোষ প্রাচীর মানে কি, একটা কোষ থেকে আরেকটা কোষ আলাদা করার যে ব্যাপারটা, তাই না? সেজন্য এখানে আমি দুইটা কোষ এখানে আঁকছি। এবার দেখো দুইটা কোষের মধ্যে কিংবা একাধিক কোষ থাকতে পারে, বাট দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখাচ্ছে। তো কোষগুলোর মধ্যে আবার 3টা স্তর থাকে। প্রথম স্তরের নাম হচ্ছে মধ্যপর্দা, তারপরে হচ্ছে তোমার প্রাথমিক কোষ প্রাচীর, তারপরে হচ্ছে আমাদের গৌণ কোষ প্রাচীর। ঠিক আছে? তো আমি প্রথমে আমি যে দাগটা দিলাম সেটাকে বলা হয় হচ্ছে মধ্যপর্দা। তো আমি দাগ দিয়ে লিখলাম, এটার নাম হচ্ছে আমাদের কি, মধ্যপর্দা। তারপরে দেখো আমি আরেকটা লেয়ার দিব, দুই সাইডে আমি একটা করে লেয়ার দিব। এই যে লেয়ারটা দিলাম এখন, এটাকে বলা হয় হচ্ছে আমাদের প্রাথমিক কোষ প্রাচীর। প্রথমে দিছি কিন্তু মধ্যপর্দা, তারপরে হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর। তারপরে হচ্ছে আমি আরও দুইটা করে দাগ দিব। এই দেখো, এই যে একটা দাগ, এই যে একটা দাগ, আঁকাটা ভালো মতো খেয়াল করো। ঠিক আছে? আর এই দিক থেকেও ঠিক সেম ওয়েতে একটা দাগ। তোমরা চাইলে পেন্সিল দিয়েও আঁকতে পারো, আমি কলম দিয়ে আঁকলাম। এই যে দাগগুলোকে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের গৌণ কোষ প্রাচীর। ঠিক আছে? গৌণ কোষ প্রাচীর। এর মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে, যেটাকে তোমরা কালো কালি দিয়ে এভাবে করবে। ঠিক আছে? ফাঁকা জায়গাটা বা একটা আমাদের হচ্ছে একটা কূপ থাকে। এটা কি? এটা হচ্ছে একটা কূপ থাকে। এই কূপের মাধ্যমে কি হয়, এই যে পাশে যে আমাদের যে দুইটা কোষ আছে, এই কোষের হচ্ছে এই একটা কোষ থেকে আরেকটা কোষে আমাদের তোমাদের অন্যান্য যে দ্রব্যাদি আছে সেই দ্রব্যাদি হচ্ছে আমাদের পাস করা হয়। মনে করো এই এই কোষ থেকে অন্য কোষে আমাদের খাদ্য, পানি বা অন্য কিছু প্রবেশ করে এক কোষ থেকে আরেক কোষের মাধ্যমে। ঠিক আছে? আর এই কূপটাকে বলা হয় হচ্ছে আমাদের প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটা বা এই নলের মাধ্যমে যুক্ত থাকে কোষ প্রাচীর। তো আমরা এই কূপটা বা নলটাকে কি বলবো? এই নলটাকে বলবো হচ্ছে আমাদের প্লাজমোডেসমাটা, যে নলের মাধ্যমে যুক্ত থাকে কোষ প্রাচীর। বোঝা গেছে? তাহলে আমাদের কোষ প্রাচীরের ভৌত গঠন শেষ। প্রথমে আমরা দুইটা কোষ আঁকলাম, দুইটা কোষের চিত্র এঁকে প্রথমে আমরা যে দাগটা দিব সেটা হচ্ছে মধ্যপর্দা। তারপরে যে সেকেন্ড দাগটা দিয়েছি তাকে আমি বলবো প্রাথমিক কোষ প্রাচীর। তারপরে যে পরপর দুইটা দাগ দিলাম সেটাকে আমি বলবো গৌণ কোষ প্রাচীর। আর এদের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে যেটাকে আমি কূপ বলবো। এই কূপের মাধ্যমে এক কোষ থেকে অন্য কোষে কি বলা হয়, বা প্লাজমোডেসমাটা নলের মাধ্যমে আমাদের এক কোষ থেকে অন্য কোষের মাধ্যমে বিভিন্ন বস্তু পাস করা হয়। ঠিক আছে? এবার আসো কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। কোষঝিল্লি ফ্লুইড মোজাইক মডেলটা আঁকার জন্য প্রথমে আমাকে যে জিনিসটা করতে হবে, দেখো আমি কতগুলো ফসফোলিপিড বাইলেয়ার আঁকবো। কি বলছি? ফসফোলিপিড বাইলেয়ার, মানে আমি একটা লেয়ার আঁকবো এখন। তো লেয়ারটা তুমি এভাবে করে দিবা, ব্যাঙের ছাতা আছে না, কাইন্ড অফ ব্যাঙের ছাতার মতন করে এভাবে করে দিবা। একদম সহজ আঁকা। এই সাইডে আমি কিছু কথা লিখবো, সেজন্য আমি এভাবে করে রেখে দিলাম জায়গাটা। আচ্ছা ঠিক আছে, এখানে কোনো কথা লেখা লাগবে না, কথা আমি বলার সময় বলে দিব না।
চিত্র এঁকে পড়ালে আরও ভালো বুঝতে পারবা, ঠিক আছে, বলার থেকে। ওকে, তারপরে হচ্ছে তুমি এই সাইডে আরও দিয়ে যাবা। এবার হচ্ছে তুমি নিচ দিয়ে দিয়ে যাও, ঠিক আছে। উপর দিয়ে যেমন দিছো ওগুলো আবার নিচ দিয়ে দিয়ে যাবা। এই লেয়ারটা আমি দিলাম তোমাকে বোঝানোর জন্য যে এটা একটা কোষের বাউন্ডারি, মানে কোষ ঝিল্লিটা তো কোষের, এই ধরো এটা কোষ প্রাচীর, ঠিক আছে। প্রাচীরের একদমই পরের যে স্তরটা, মানে ধরো এই যে একটা কোষ, এই কোষের বাইরের যে স্তরটা সেটাকে বলে কোষ প্রাচীর, তার কোষের তারপরে যে স্তরটা সেটাই তো কোষ ঝিল্লি, তাই না। তো এই যে কোষের বাউন্ডারিটা বোঝানোর জন্য এই গোলটা দিচ্ছে। তো তুমি আঁকার পরে বা তুমি এটা নাও দিতে পারো, এটা কোনো দেওয়া লাগবে, এটা বাধ্যতামূলক না, তুমি চাইলে নাও দিতে পারো, বাট আমি দিয়ে আর কি বুঝাইছি যেটা একটা কোষ। এবার দেখো প্রথমে যেটা করতে হবে, এই যে যে আমি লেয়ারটা আঁকলাম এই লেয়ারটার নাম হচ্ছে আমাদের ফসফোলিপিড, ফসফোলিপিড বাইলেয়ার। এই লেয়ারটার নাম কি? ফসফোলিপিড বাইলেয়ার। ওকে, এবার দেখো এই ফসফোলিপিড বাইলেয়ার এটার নাম কেন হয়েছে, কারণ এই যে যে মাথাগুলা দেখতেছে মাথাগুলার নাম হচ্ছে আমাদের ফসফেটের মাথা। কিসের মাথা? ফসফেটের মাথা। আমি এই জিনিসটা এখানে না লিখে এখানে লিখে দিই তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। এই মাথাটা হচ্ছে আমাদের ফসফেটের মাথা, ফসফেটের মাথা, তোমার এখানে এটা লেখা লাগবে না, ফসফেটের মাথা, তুমি জাস্ট বুঝো। আর এই যে যে নিচে যে লেজটা আছে এই লেজটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিডের লেজ। কিসের লেজ? লেজ হলো ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে কি? লিপিড না, প্রোটিন। লিপিড, লিপিড মানে কি? চর্বি বুঝাইছে, তার মানে ফ্যাটি অ্যাসিডের লিপিড। তার মানে এই উপরের মাথাটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফসফেটের মাথা, আর নিচেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা লিপিড, মানে ফ্যাটি লেজ হচ্ছে ফ্যাটি অ্যাসিডের লিপিড। ফ্যাটি অ্যাসিডের লিপিড দেখে আমরা সেই লেজের নাম দিচ্ছি কি, সেখান থেকে আমাদের আসছে লিপিড। আর ফসফেটের মাথা দেখে এটা আসছে হচ্ছে আমাদের কি? ফসফেট, ঠিক আছে। তার মানে আমরা এটাকে কি বলতে পারি? ফসফোলিপিড বাইলেয়ার। এই লেয়ারটার নাম কি? এই লেয়ারটার নাম হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার, ঠিক আছে। ওকে, কথাগুলো লেখার দরকার নেই, কথাগুলো জাস্ট তুমি মনে রাখো, যদি চাও তাহলে লিখতেও পারো, না লেখা চাই ভালো, কারণ এখানে আরও অনেক কিছু লেখা লাগবে। এবার দেখো এই দুইটা, এই মাথা দুইটা, মানে এই ফসফেটের মাথা যখন কাছাকাছি থাকে, কি বলছি? ফসফেটের মাথা যখন কাছাকাছি থাকে বা গায়ে গায়ে যখন লেগে থাকে সেটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। এই যে ফসফেটের মাথা যখন কাছাকাছি থাকে, দুইটাকে চিহ্নিত মার্ক করে লিখবা যে ফসফেটের মাথা যখন কাছাকাছি থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন, ঠিক আছে। তো পেরিফেরাল প্রোটিন জিনিসটাকে এখানে একটু লিখে দেই। পেরিফেরাল প্রোটিনটা হচ্ছে যখন আমাদের ফসফেটের মাথা কাছাকাছি থাকে, ফসফেটের মাথা যখন গায়ে গায়ে লাগানো থাকে, ঠিক আছে। ফসফেটের মাথা যখন গায়ে গায়ে লাগানো থাকে, এবং এটাতে গেল ফসফেটের মাথা যখন গায়ে গায়ে লাগানো থাকে, ঠিক আছে। আর লিপিড সম্পৃক্ত প্রোটিন যখন লিপিডে ঢুকে যায়, এই যে যখন এই যে আমাদের এই লেজগুলোকে কি বলা হয়? লিপিড বলা হয় না। এই যে এটা তো হচ্ছে আমাদের লেজ হলো ফ্যাটি অ্যাসিডের লিপিড। তো এই মানে যখন লিপিড সম্পৃক্ত প্রোটিনে যখন আমাদের এই মাথাগুলো যখন লিপিড সম্পৃক্ত প্রোটিনে ঢুকে যায়, কি বলছি? লিপিডগুলো যখন ঢুকে যায় তখন তোমরা এখানে চিত্রটা আঁকবা কীভাবে করে, এইখান থেকে যে কোনো একটা কাউন্ট করে মনে করো, এটার তখন আর গোলটা দিবা না, তখন তুমি বুঝাবা যে মাথাটা ভিতরে ঢুকে গেছে। তখন জাস্ট এখানে জাস্ট হচ্ছে এরকম ফোটা ফোটা দিয়ে রাখবা যে মাথাটা ঢুকে গেছে ভিতরে, জাস্ট দুইটা লেজ থাকবে, ঠিক আছে। কারণ যখন ফসফেটটা যখন হচ্ছে আমাদের ভিতরে ঢুকে যায়, লিপিডের ভিতরে যখন ঢুকে যায় তখন তার নাম হয় আমাদের হচ্ছে লিপিড সম্পৃক্ত যে আমাদের প্রোটিনটা হয় সেটাকে আমরা লিখব, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো যে
এবার একটা জিনিস দেখো যে আমাদের এখানে কিন্তু একটা টানেল আসছে। এই টানেলটা কি করে? এই টানেলটা হচ্ছে আমাদের মানে পেরিফেরাল যে আমাদের প্রোটিনটা আছে, পেরিফেরাল যে প্রোটিনটা আছে, এক সেকেন্ড একটু দাঁড়াও। আচ্ছা, এক সেকেন্ড, আমাকে একটু বইটা দেখতে হবে, এটার নামটা কি ছিল। ওকে, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে আমাদের পেরিফেরাল প্রোটিন। আর যখন আমাদের এই লেজটা যখন আমাদের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে, লেজটা যেহেতু আমাদের লিপিড সম্পৃক্ত লেজ, তখন যখন এই অ্যাসিডটা মানে এই লেজ হলো ফ্যাটি অ্যাসিডের লিপিড, তাই না? তো এই যখন ফসফেটের মাথা যখন লিপিডের মধ্যে ঢুকে যাবে, তখন এটার নাম হবে আমাদের হচ্ছে তোমাদের লিপিড সম্পৃক্ত প্রোটিন। কি বলছি? তখন এটার নাম, তখন তোমরা হচ্ছে এখানে কোনো মাথা দিবা না, জাস্ট ফোটা ফোটা দিয়ে এটার নাম লিখবা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। নামগুলা কাছাকাছি তো মাঝে মাঝে ভুলে যাওয়ার চান্সেস থাকে, তো একটু প্র্যাকটিস করতে হবে। লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে। তো এটা আমরা বুঝলাম। এবার আসো যে জিনিসটা, সেটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিনটা আমরা বুঝলাম। এবার আসো হচ্ছে আমাদের একটা আছে হচ্ছে টানেল। টানেল প্রোটিন বা মাঝে মাঝে এটাকে ইন্ট্রিকাল প্রোটিনও বলা হয়। টানেল প্রোটিন বা ইন্ট্রিকাল প্রোটিন জিনিসটা কি দেখো, যখন আমার এটা দুইটা জায়গায় কানেক্টেড থাকবে, মানে হচ্ছে ভিতরের প্রান্ত এবং বাইরের প্রান্তকে যখন কানেক্ট করে, এই যে দুইটা লেয়ার না, এই লেয়ার তো দুইটা প্রান্ত, তাই না? তখন ভিতরের লেয়ার বাইরের লেয়ারকে যে কানেক্ট করে, তার নাম হচ্ছে আমাদের কি? টানেল প্রোটিন বা ইন্ট্রিকাল প্রোটিন। তো তোমরা এখানে দিয়ে লিখবা যে হচ্ছে টানেল প্রোটিন বা ইন্টেগ্রাল প্রোটিন, ঠিক আছে। এবার দেখো, এই সাইডের দিকে মাঝে মাঝে খেয়াল করবা। ধরো আমি এখানে এভাবে দিলাম, ঠিক আছে। দেখো, এখানে কিন্তু আমি দুইটা জিনিস মার্ক করছি। একটা জিনিস মার্ক করছি হচ্ছে দুইটার মাথা কাছাকাছি, দুইটার মাথা মানে যখন দুইটা ফসফেট গ্রুপের মাথা কাছাকাছি থাকবে, সেটাকে আমরা পেরিফেরাল প্রোটিন বলবো। আর যখন মাথাটা লিপিডের মধ্যে ঢুকে যাবে, তো তখন আমরা সেটাকে কি বলবো? লিপিডের মধ্যে ঢুকে গেলে আমরা সেটার নাম দিব হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে। তো এই পেরিফেরাল প্রোটিনের উপরে মাঝে মাঝে আমরা হচ্ছে একটা চেইন দেখতে পাবো, এরকম একটা চেইন আঁকবা। তো যখন তুমি এই পেরিফেরাল প্রোটিনের উপর চেইন দেখতে পারবা, তখন তার নাম আমি দিব হচ্ছে গ্লাইকোপ্রোটিন। পেরিফেরাল প্রোটিনের উপর চেন দেখতে পারলে তার নাম কি? সেই চেনটার নাম হবে তখন হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, প্রোটিন প্রোটিন দিয়ে মনে রাখবা। আর যখন লিপিড সম্পৃক্ত প্রোটিনের উপর যখন আমি চেইন দেখতে পাবো, এভাবে করে চেনটা আঁকবা, ওয়াই ওয়াই শেপ দিয়ে চেনটা আঁকবা, তখন আমি সেই চেনটার নাম কি দিব? গ্লাইকোলিপিড। বোঝা গেছে কি বললাম? প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তারপরে তুমি কি করবা, যদি তোমার এটা রাখতে মন চায় গোল করে, তোমার যদি বর্ডারটা রাখতে মন চায় বর্ডারটা তুমি রাখবা। আর যদি তোমার মনে চায় যে আমি বর্ডারটা এখন আমি কেটে দিব, মানে যাতে আমি সুন্দর করে আঁকলাম এভাবে করে, আমি একটা লেয়ার এঁকে আমি বর্ডারটা কেটে দিব, এখন বর্ডারটা কেটে দিতে পারো, নাহলে বর্ডারটা রেখে দিতে পারো। কেটে দেওয়াটাই ভালো, যেহেতু তুমি কোষ ঝিল্লিটা জাস্ট দেখাচ্ছ। তা আমি শুরু থেকে বলি কি হয়েছে এখানে। কোষ ঝিল্লিতে হচ্ছে আমাদের যে স্তরটা থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কি স্তর বলো তো? ফসফোলিপিডের বাইলেয়ার একটা আমাদের স্তর আছে, ফসফোলিপিডের কি বাইলেয়ার। তো প্রথমে আমি ফসফোলিপিডের বাইলেয়ার স্তরটা বানানোর পরে, প্রথমে আমি ফসফোলিপিড বাইলের স্তরটা বানালাম, ঠিক আছে। ফসফোলিপিড বাইলের স্তরটা বানানোর পরে তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার পেরিফেরাল ফসফোলিপিড বাইলের স্তরটা আমি ফার্স্টে এভাবে আঁকবো, আর তার মধ্যে একটা টানেল বা প্রোটিন আঁকবো। টানেল প্রোটিন বা ইন্টারগাল প্রোটিন আমি এর মধ্যে আঁকবো, ঠিক আছে। তারপরে দেখো, আমরা দিব যে এটাকে ফসফোলিপিড বাইলেয়ার কেন বলা হয়েছে, কারণ এটা মাথা হচ্ছে ফসফেট গ্রুপের আর লেজ হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিডের, ঠিক আছে। এটা আমরা লিখবো।
লিখার পর আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দেখো মাঝে মাঝে দুইটা মাথা মানে ফসফেটের দুইটা মাথা একসাথে থাকে, সেটাকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন। আবার মাঝে মাঝে নিচের নাম তো হচ্ছে লেজ, তাই না? লেজের মধ্যে আমাদের ফ্যাটি অ্যাসিডের লিপিড থাকে, ওই লিপিডের মধ্যে ফসফেটের মাথা ঢুকে যায়, তখন আমরা তাকে বলবো লিপিড সম্পৃক্ত প্রোটিন। এভাবে করে আমি দুইটা চিহ্নিত করলাম। দেন দেখবে এটার এই পেরিফেরাল প্রোটিনের উপর যদি চেন থাকে তাকে আমি বলবো গ্লাইকোপ্রোটিন, আর যদি লিপিডের উপর চেন থাকে তখন আমি তাকে বলবো গ্লাইকোলিপিড। শেষ আমাদের কোষঝিল্লির চিত্র, আর এটা জাস্ট হচ্ছে একটু ভ্যানিশ করে দিবা। ঠিক আছে, অনেক সিম্পল। কোষ প্রাচীরের ভৌত গঠন আর কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল, খুবই সহজ এবং মজার পড়া। এবার দেখো কোষঝিল্লির গুরুত্ব, কোষঝিল্লির কী কী গুরুত্ব আছে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোষঝিল্লির গুরুত্বের মধ্যে আছে, ধরো আমি একটা কোষ প্রাচীর এখানে আঁকলাম। কোষ প্রাচীর মানে এখানে আমি একটা ধরো তোমার একটা কোষ আঁকছি, তো কোষের বাইরে কী থাকে? কোষ প্রাচীর থাকে, ভিতরের স্তরটাতে কোষঝিল্লি থাকে, তারপরে হচ্ছে এখান থেকে অ্যান্টিজেন তোমার হচ্ছে অ্যান্টিজেন এখানে হচ্ছে ধারণ হয়, আর অ্যান্টিবডি এখানে ক্ষরণ হয়ে যায়। সেই কথাগুলো লেখা আছে। কোষঝিল্লির গুরুত্বকে কোষে বস্তুকে ঘিরে রাখে, কোষীয় বস্তুকে, এখানে কোষীয় অনেক মানে কোষের মধ্যে অনেক কিছু থাকে না, তোমার মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, এগুলো ঘিরে রাখে। তো কোষঝিল্লিটাই তো ঘিরে রাখে, কোষ প্রাচীর তো তারপরে থাকে। তো কোষীয় বস্তু ঘিরে রাখে, কোষকে সুরক্ষা দেয়, কোষে বিভিন্ন বস্তুর আদান প্রদান ঘটে, ফ্যাগোসাইটোসিস ঘটে। ফ্যাগোসাইটোসিস মানে খাদ্য বস্তু খায়, আর পিনোসাইট ঘটে মানে তরল বস্তু খায়। তারপরে অ্যান্টিবডি ক্ষরণ হয়, এই যে অ্যান্টিবডি ক্ষরণ হয়, আর অ্যান্টিজেন হচ্ছে এখানে ধারণ করে রাখে। ঠিক আছে, আর কোষ প্রাচীর আর কোষঝিল্লির পার্থক্যটা একটু পড়বা, বইয়ে দেওয়া আছে দেখবা। এই যে কোষঝিল্লি এবং কোষ প্রাচীরের পার্থক্য মাস্ট পড়বা। ঠিক আছে, জাস্ট পড়বা, এটা খ নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে গ নাম্বারেও চলে আসে। এবার আসো রাইবোজোমের গুরুত্ব। রাইবোজোমটা আমি একটু দেখাই দিই তোমাদের বই থেকে। এই দেখো রাইবোজোমটা একটু এঁকে নিবা। রাইবোজোমটা হচ্ছে সাধারণত একটা জিনিস খেয়াল করো, রাইবোজোমের গঠন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মানে রাইবোজোমের গঠন দুই ধরনের বলতে, আমাদের আদি কোষে রাইবোজোম কেমন ছিল? প্রকৃত কোষে। প্রকৃত কোষ মানে আমাদের বর্তমানে মানে তোমার শরীরে যে কোষটা আছে সেটা হচ্ছে প্রকৃত কোষ। এটা হচ্ছে আমাদের 8S থাকে, মানে হচ্ছে 60S প্লাস হচ্ছে 40S। আর 70S মানে আদি কোষে, মানে একদম তোমার আদি যে কোষগুলো ছিল, মানে ভাইরাস ব্যাকটেরিয়া যে কোষ আছে সেটার মধ্যে থাকে 50S আর হচ্ছে 30S। ঠিক আছে, তো আমাদের দেহে কোনটা আছে? 80S। তো এখন আমরা যে রাইবোজোমের চিত্রটা আঁকবো সেটা হচ্ছে এভাবে করে আঁকবা। প্রথমে দিবা তুমি 40S দিবা, তারপরে তুমি দিবা হচ্ছে আমাদের 60S। ঠিক আছে, এভাবে দিয়ে তারপরে তুমি লিখবে ভিতর থেকে আমাদের হচ্ছে একটা প্রোটিন নিঃসরণ হয়। দেখো 40S সাব ইউনিট আর হচ্ছে 60S, এটা হচ্ছে আমাদের রাইবোজোম থেকে, মনে রাখবো অলওয়েজ প্রোটিন নির্গত হয়। এত পরিমাণে প্রোটিন নির্গত হয় দেখে এর নাম দেওয়া হয়েছে আমাদের কি? প্রোটিন ফ্যাক্টর। তো এই চিত্রটা একটু টুকটাক দেখবা, এত ইম্পর্টেন্ট না, বাট দেখে রাখা ভালো। এবার আসো তোমার এই যে লিখছো প্রোটিন তৈরি করে, রাইবোজোম প্রোটিন তৈরি করে দেখে এখানে প্রোটিন ফ্যাক্টর বলা হয়। ঠিক আছে, এবার আসো লাইসোজোম। লাইসোজোম জিনিসটাই কি? লাইসোজোম হচ্ছে আমাদের কোষের মধ্যে থাকা একটি অঙ্গাণু, যে অঙ্গাণুটা হচ্ছে কি করে? আমাদের জীবাণু খায়। ঠিক আছে, যে জীবাণু ভক্ষণ করে ফেলে, যাতে আমাদের কোষটা কি থাকে? জীবাণু মুক্ত থাকে। কিন্তু মাঝে মাঝে কি হয় জানো, আমরা যখন না খেয়ে থাকি না, তো তখন তো আমাদের ব্রেইনে খাবার পাঠানো লাগে, কিংবা আমাদের শরীরে যাবতীয় কাজ করার জন্য খাবার লাগে। তো তখন কি করে, লাইসোজোমের কাজ তো জীবাণু খাওয়া। তো এখন তুমি যদি অনেকটা টাইম না খেয়ে থাকো, তো কিছু না কিছু খেতে হবে। তো তখন কি করে, ও না খেয়ে থাকলে এখন তোমার কোষকে ও খায় ফেলে। তখন কি হয়ে গেল? এটা কোষের জন্য আরও কি ক্ষতি হয়ে গেল না? তো সেই জন্য তখন বলা হয় যে লাইসোজোমের জীবাণু খাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর যখন তোমার নিজের কোষকেই নিজে খেয়ে যাবে, তখন সেটাকে বলা হয় মানে হচ্ছে অটো ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, অটোফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে মানে নিজের কোষে অবস্থান করে সেই কোষকে ভক্ষণ করতেছে, কারণ ওর তো ক্ষুধা মেটাতে হবে, ও তো একটা রাক্ষস কাইন্ড অফ। ঠিক আছে, তো এটাকে এই যে যে নিজে নিজে খাচ্ছে, সেজন্য এটাকে বলা হয় আমাদের আত্মঘাতী থলিকা। কি বলা হয়? আমাদের বলা হয় এটাকে হচ্ছে আত্মঘাতী থলিকা, বা হচ্ছে আমাদের সুইসাইডাল স্কোয়াড। কি বলা হয়? এটা লিখি না, এখানে একটু লিখে দিই, সুইসাইডাল স্কোয়াড, বা হচ্ছে আত্মঘাতী তালিকা বলা হয় লাইসোজোমের। এটা পড়ে নাও, মাঝে মাঝে কিন্তু এটা আমাদের খ নাম্বারে বা গ নাম্বারেও আসে। ঘ নাম্বারেও আমি আসতে দেখছি যে হচ্ছে লাইসোজোম কিভাবে হচ্ছে তোমার মানে কাকে হচ্ছে আমাদের আত্মঘাতী তালিকা বলা হয়, লাইসোজোমকে বলা হয় এটা জীবাণু ভক্ষণ করে। ঠিক আছে, আর বেশি সময় আমরা না খেয়ে থাকলে তখন আমাদের নিজের কোষকে নিজে খেয়ে ফেলে, যেটাকে বলা হয় আত্মঘাতী তালিকা বা সুইসাইডাল স্কোয়াড। এবার আসো মাইটোকন্ড্রিয়ার চিত্র। মাইটোকন্ড্রিয়ার চিত্রটা অনেক গুরুত্বপূর্ণ আর অনেক বেশি সহজ। আর মাইটোকন্ড্রিয়াকে তো বলা হয় কোষের পাওয়ার হাউস, জানো, কারণ এখানে অনেক ধরনের কাজ সম্পাদন করা হয় দেখে।
শ্বসনের ধাপের প্রায় অনেকগুলা মানে শ্বসনের 4টা ধাপের প্রায় 3টা ধাপই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয় রেখে একে বলা হয় হচ্ছে আমাদের কোষের পাওয়ার হাউস, ঠিক আছে? সো একে কি বলা হয়? একে বলা হয় হচ্ছে আমাদের পাওয়ার হাউস বা শক্তিঘর। কাকে বলা হয়? পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় আমাদের মাইটোকন্ড্রিয়াকে, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়ার হচ্ছে আমাদের মূলত প্রথমে তুমি এভাবে করে মানে মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে আমাদের 2 স্তর বিশিষ্ট। প্রথমে আমি 2 স্তর বিশিষ্ট আঁকলাম। আমি যেমন করে আঁকবো তুমিও তেমন করে আঁকবা। আর ভিডিওটা একটু যদি এভাবে যদি একটা কাজ করো যে একটু পজ করে যদি আঁকো, তাহলে দেখবা তুমি মানে আমি আঁকার পর তুমি ভিডিওটা একটু পজ করে তুমি আবার আঁকবা। তাহলে দেখবা তোমার জন্য আরেকটু বেশি সুবিধা হচ্ছে। ঠিক আছে? তারপর তুমি আবার পরে আরেকটা পড়া পড়বা। দেখো এটা কিভাবে আঁকবা? প্রথমে তুমি এভাবে দিবা। এটা নিয়ে যেয়ে এবার এভাবে করে ঘুরাইয়া এই যে এটার মধ্যে দেওয়ার ট্রাই করবা। আমি একটু বেশি বড় আঁইকা ফেলছি, তোমরা এত বড় আঁইকো না, ঠিক আছে? এরকম করে দেখতে সুন্দর লাগে, বাট আমারটাও খুবই সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, সো দেখো এটা একটু ভালো মতন আঁকবা। কীভাবে দিবা সেটা জাস্ট একটু বুঝাই দিলাম, ঠিক আছে? এইটা একটু এটার ভিতর দিয়ে দেওয়ার ট্রাই করবা। আচ্ছা যাই হোক, সো এখন দেখো যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে এখানে একটা বৃত্তাকার ডিএনএ অণু থাকে বড়, সেরকম দিব। আচ্ছা আমরা নাকফুল সবাই চিনি না? নাকফুল কেমন থাকে বলো তো? এই যে একটা ডাল মানে একটা লম্বা ডাল থেকে ভিতরে একটা এরকম থাকে না? তো সেই জিনিসটা একটু আঁকবা, এভাবে করে এঁকে দিবা। গুনে গুনে আঁকা লাগবে না, তোমার কয়েকটা মন চাইলে কয়েকটা আঁকা দিবা, ঠিক আছে? আর গোল গোল কয়েকটা জিনিস দিবা। এবার গোল গোল কয়েকটা জিনিস দিয়ে দাও। প্রথমে নাকফুলের মতো দিলা, তারপরে গোল গোল বস্তু দিলা, তারপরে এরকম টাইপের বস্তু দিলা। ওকে, তো এই যে নাকফুলের মতো বস্তুটা দিলাম, এটার নাম হচ্ছে আমাদের অক্সিজম। কি বলছে এটার নাম? এটার নাম হচ্ছে আমাদের অক্সিজম বা হচ্ছে এটিপি যে সিনথেসিস করে বা সংশ্লেষ করে, ঠিক আছে? অক্সিজম, অক্সিজম বা এটিপি সিনথেস। অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটিপি মানে কি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে সিনথেস করে বা বা হচ্ছে সংশ্লেষ করে, ঠিক আছে? এবার দেখো এই যে আমি ভাঁজগুলা দিলাম না, এই ভাঁজগুলাকে বলা হয় কি? ক্রিস্টি। কি বলা হয়? ক্রিস্টি। মনে রাখবে মিষ্টি বলে না, মিষ্টি, ক্রিস্টি, ঠিক আছে? আর হচ্ছে এই নাকফুলের মতোগুলা কি? অক্সিজম। কি বলা হয়? অক্সিজম। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে বৃত্তাকার ডিএনএ অণু। বৃত্তাকার ডিএনএ অণু। এটা হচ্ছে আমাদের বহিস্থ আবরণ। এটা হচ্ছে আমাদের বহিস্থ আবরণ। এই যে এইটা, এই যে 2 লেয়ার, এটা হচ্ছে বহিস্থ আবরণ, ঠিক আছে? এই 2 লেয়ারের এটা হচ্ছে আমাদের বহিস্থ আবরণ। আচ্ছা 2 লেয়ারের মধ্যে এই বাইরেরটাকে বলা হচ্ছে বহিস্থ আবরণ, ঠিক আছে? আর ভেতরেরটাকে বলা হচ্ছে আমাদের অন্তঃস্থ আবরণ। দুইটা লেয়ার আছে না? এই 2টা লেয়ারের মধ্যে বাইরেরটাকে বলা হচ্ছে বহিস্থ আবরণ আর ভিতরটাকে বলা হয় কি? অন্তঃস্থ আবরণ। আর এই যে তরল টাইপের যে জেলির মতো ফোঁটা ফোঁটা দিছি, এটাকে বলা হচ্ছে কি? আমাদের ম্যাট্রিক্স বা তরল পদার্থ। ম্যাট্রিক্স বা তরল পদার্থ, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স বুঝলাম, বহিস্থ আবরণ, অন্তঃস্থ আবরণ বুঝলাম, ক্রিস্টি বুঝলাম, ঠিক আছে? এই গোলটার নাম তো বলি নাই, তাই না? এই যে নাকফুলের মতো একটা থাকে, গোল একটা থাকে, গোলটাকে বলা হয় ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে? ইটিএস থাকে। আর হচ্ছে বৃত্তাকার ডিএনএ অণু থাকে, অক্সিজেন থাকে, এটিপি থাকে, এই জিনিসগুলো থাকে আমাদের কি? মাইটোকন্ড্রিয়া, যাকে বলা হয় পাওয়ার হাউস বা হচ্ছে শক্তিঘর। এবার আসো ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্ট জিনিসটা একদমই সহজ, এটা জাস্ট তোমরা একবার দেখা দিলেই পারবা, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টটা একটু দেখে নাও। তো ক্লোরোপ্লাস্টটা হচ্ছে তোমার, ক্লোরোপ্লাস্টের গঠন, এটাও তুমি হচ্ছে 2টা লেয়ার প্রথমে দিবা।
প্রথমে 2টা লেয়ার দিবা। প্রথমে 2টা লেয়ার দেওয়ার পরে তুমি একটু কুকিজ আঁকবা, মানে বিস্কিট আঁকবা, ঠিক আছে? এগুলো আমি এঁকে রাখতে পারতাম, বাট আমার মনে হলো আর কি এঁকে দেখালে জিনিসটা ভালো মতো মনে থাকবে। আচ্ছা দেখো, এবার একটা কুকিজের সাথে আরেকটা কুকিজ মনে করো মিল আছে, ঠিক আছে? তো দেখো এই যে যে বিস্কিটগুলো আমি দিলাম, এটা এটা কি, এটা হচ্ছে বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের কি, এই কুকিজ পুরোটাকে একসাথে বলা হয় আমাদের গ্রানা, ঠিক আছে? পুরোটাকে একসাথে বলা হচ্ছে আমাদের কি, গ্রানা। আর এই যে যে আমাদের ফোঁটা ফোঁটা দিলাম তরল পদার্থ, এটা হচ্ছে আমাদের কি, স্ট্রমা। একটু আগে তরল পদার্থটার নাম ছিল ম্যাট্রিক্স, আর এখন তরল পদার্থটার নাম কি, স্ট্রমা। এটাও কিন্তু এক ধরনের তরল পদার্থ, ঠিক আছে? প্লাস ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে থাকে হচ্ছে স্ট্রমা, আর ইসের ক্ষেত্রে থাকে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে থাকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তারপরে এই কুকিজগুলার একটা সিঙ্গেল কুকিজকে মনে করো আমাদের বলা হয় হচ্ছে থাইলাকয়েড। আর হচ্ছে আমাদের এই যে যে আমাদের যে বন্ধনটা যুক্ত হয়েছে এটাকে বলা হয় আমাদের স্ট্রোমা ল্যামেলি। এটাকে বলা হয় কি, স্ট্রোমা ল্যামেলি। আর এখানে একটা বৃত্তাকার ডিএনএ অণু থাকে। বোঝা গেছে? প্রথমে কি দিলাম, বহিস্থ আবরণ দিলাম, তারপর হচ্ছে কুকিজ আঁকলাম, সেই কুকিজগুলোকে মিলাইলাম, ঠিক আছে? এবার দেখো, তা কুকিজ সবগুলোর একসাথে মনে করো, কুকিজ না আসলে এগুলোকে গ্রানা বলে, জাস্ট তোমাকে আমি বুঝাইলাম যে বিস্কিটের মতন জিনিস থাকে, পুরোটা সবটার একসাথে গ্রানা বলে, একটারে সিঙ্গেলভাবে থাইলাকয়েড বলে। আর এই যে যে তরল পদার্থ আছে তাকে স্ট্রমা বলে, তরল পদার্থ। আর হচ্ছে স্ট্রমা ল্যামেলি, স্ট্রমা ল্যামেলি হচ্ছে তোমার যুক্ত হওয়ার পথটা, আর হচ্ছে তোমার গোল কি, বৃত্তাকার ডিএনএ অণু থাকে। ক্লোরোপ্লাস্টের গুরুত্ব কি, ক্লোরোপ্লাস্টের গুরুত্ব হচ্ছে ক্লোরোপ্লাস্টের ফলে সালোক সংশ্লেষণ হয়। সালোক সংশ্লেষণের ফলে কি হয় আমরা জানি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি একত্রিত হয়, তখন আমাদের হয় হচ্ছে তোমার গ্লুকোজ প্লাস হচ্ছে অক্সিজেন তৈরি হয়। সে অক্সিজেনের এই যে যে আমরা এই যে যে গ্লুকোজ, এই গ্লুকোজটা কি, আমরা একটা খাদ্য পাইলাম না, এই খাদ্যের ফলে আমাদের বৃদ্ধি, চলন, জীবনযাপন, বিস্তার হয়। আর অক্সিজেনের ফলে আমরা কি হয়, শোষণ হয় আর শক্তি উৎপাদন হয়, ঠিক আছে? এই কয়টা জিনিস একটু ভালো মতন জেনে রাখবা। এবার আসো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে প্রথমে তুমি যে জিনিসটা করবা, প্রথমে তুমি একটা কম্পাস মনে করো হলে নিয়ে গেলা, নিয়ে একটা তুমি গোল দিয়ে একটা জিনিস আঁকবা, ঠিক আছে? তো আসলে এই নিউক্লিয়াসটার মাঝে মাঝে অনেকগুলো ফাঁকা ফাঁকা থাকে। তো এই জিনিসটা আঁকার জন্য তোমাকে আমি ফার্স্টে গোল এঁকে তারপর তোমরা রাবার দিয়ে একটু মুছে দিবা, মুছে দেওয়ার পর দেখো জিনিসটা দেখতে এমন হবে। এটা প্রথমে এঁকে তারপরে এভাবে করে মুছবা, হালকা হালকা একটু একটু, ঠিক আছে? আমার কাছে যেহেতু কম্পাস নেই তো আমি ভালো মতন আঁকতে পারলাম না, তোমরা একটু ভালো মতন এঁকে দিও। এটার মধ্যে অনেক পেঁচানো 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 বস্তু থাকে, ক্রোমাটিন থাকে এটার মধ্যে, বা ক্রোমোজোম থাকে। আর একটা একদম একটা কালো কালার বস্তু থাকে ছোট, এটাকে আমরা বলবো হচ্ছে, আর ফোটা 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 জেলির মতো পদার্থ থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওলাস। এটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিন। এই পেঁচানো বস্তুগুলোকে আমরা কি বলবো, ক্রোমাটিন বা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। কি বলবো, আর এই যে যে তোমার তরল বস্তুগুলা থাকতেছে, আচ্ছা এই এটাকে কি বলবো, বাইরের স্তরটাকে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেন। আর এইটাকে আমরা বলবো, এই যে যে ছিদ্রগুলা থাকতেছে তাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। আমরা জানি রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, তাহলে নিউক্লিয়ার
রন্ধ্র। আর এই যে ফোটা ফোটা জিনিসগুলো দিলাম এটাকে আমরা বলবো হচ্ছে নিউ বলবো কি জানো, নিউক্লিওপ্লাজম বলবো, নিউক্লিওপ্লাজম বলবো। ঠিক আছে, তাহলে সবগুলো হয়ে গেছে। ওকে, দেখো প্রথমে আমরা চিত্রটা আঁকার পরে প্রথমে ভিতরে যেই পেঁচানো পেঁচানো দিব সেটাকে আমরা, দেখো সবগুলোর আগে কিন্তু নিউক্লিয়ার কথাটা আছে, ঠিক না? তো এই যে পেঁচানো পেঁচানো সেটাকে আমরা ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম বলবো, ভিতরের মধ্যেটাকে বলবো নিউক্লিওলাস, এই আবরণটাকে বলবো নিউক্লিয়ার মেমব্রেন, ছিদ্রগুলোকে বলবো নিউক্লিয়ার রন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র, আর এই ফোটা ফোটাগুলোকে বলবো আমরা নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ডিএনএর ভৌত গঠনে। ঠিক আছে, ডিএনএর ভৌত গঠন জিনিসটা কি? ডিএনএর ভৌত গঠন জিনিসটা হচ্ছে তোমাদেরকে